আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের সীমান্তে ঢুকে বাংলাদেশের নৌবাহিনী এবার যে কর্মকাণ্ডটি ঘটালো তা কিন্তু ভারত এবং বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আজ বাংলাদেশের বিজয় দিবস এবং সেই বিজয় দিবসে কিন্তু ভারতের সেনাদের যে অবদান তা কিন্তু অস্বীকার আন্তর্জাতিক স্তর কখনোই করতে পারে না। ভারতীয় সেনারা ছিলেন বলেই আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। আর সেই দিনে যে খবর সামনে এলো তা কিন্তু ভারত বাংলাদেশের যে তিক্ততা তা কিন্তু চরম জায়গায় নিয়ে গেল। ভারত কিন্তু পাল্টা নোটামও জারি করলো বঙ্গোপসাগরে। এই ঘটনা কিন্তু শেষ এক বছরে সব থেকে ভয়ানক ঘটনা, এবং এই ঘটনার গুরুত্ব এবং তাৎপর্য যারা বিভিন্ন ক্ষেত্রে জিওপলিটিক্যাল নিউজ ফলো করেন আমাদের চ্যানেলে, তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা জানেন না তাদের মনে রাখা উচিত এই ঘটনা কিন্তু ছোটখাটো একটা যুদ্ধের সম্ভাবনাও তৈরি করতে পারে যে কোনো মুহূর্তে। কালকে এই খবরটি সামনে আসে, কিন্তু আমি অপেক্ষা করছিলাম কনফার্মেশনের জন্য। আজকে ভারতের বিভিন্ন সংবাদপত্র এই খবরটিকে কনফার্ম করেছে, যেখানে বলা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনায় যে জলসীমা আছে, যেখানে ভারত এবং বাংলাদেশের মৎস্যজীবীরা মাছ ধরতে যায়, ঠিক সেখানেই ভারতীয় মৎস্যজীবীদেরকে টার্গেট করে বাংলাদেশের নৌসেনা। এবং এক্ষেত্রে এফবি পারমিতা 10 এই নামের একটি ট্রলার, সেই ট্রলারকে সরাসরি আক্রমণ করে বসে বাংলাদেশের নৌসেনা। এবং বাংলাদেশের নৌসেনা নাকি এক্ষেত্রে যে আন্তর্জাতিক জলসীমা আছে সেই আন্তর্জাতিক জলসীমা টপকে ভারতবর্ষের জলসীমায় ঢুকে যায় এবং সেই এফবি পারমিতা 10 নামক ট্রলারটিকে সরাসরি ধাক্কা মারে। এবং সেই ট্রলারে 16 জন মৎস্যজীবী ছিলেন, যার মধ্যে এখন 5 জন নিখোঁজ। এই ভয়ানক ঘটনাটি ঘটানো হয়েছে রাতের অন্ধকারে, লাইট নিভিয়ে, এবং রিপোর্টে সেটাই প্রকাশ্যে এসছে। সেখানে বলা হচ্ছে যে যখন বাংলাদেশের নৌসেনা ভারতীয় ট্রলারকে আক্রমণ করে তখন ওই অঞ্চলটিতে কোনো আলোর চিহ্ন ছিল না, অর্থাৎ লাইটটিকে নিভিয়ে দেওয়া হয়েছিল। এবং নামখানা থেকে কিছু দূরে এই ঘটনাটা কিন্তু ঘটানো হয়। পরবর্তীকালে আরেকটি ট্রলার গিয়ে সেই বাকি 11 জনকে উদ্ধার করে, যদিও এখন 5 জন কিন্তু নিখোঁজ। পাশাপাশি এই ঘটনা কিন্তু একটা জিনিস আন্তর্জাতিক স্তরের সামনে প্রমাণ করে দেয় যে শেষ এক বছর ধরে বাংলাদেশ সরকার বাংলাদেশের নৌসেনা বা বাংলাদেশের সেনাবাহিনী যা চেষ্টা করছিল ঠিক সেটাই কিন্তু তারা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু উঠে পড়ে লাগলো। এই পার্টিকুলার জায়গায় শেষ এক মাসে কিন্তু কম বিতর্ক হয়নি। আপনারা জানেন বাংলাদেশের মৎস্যজীবীরা বারবার ভারতের জলসীমায় ঢুকে পড়েছে এবং ভারত কিন্তু 3 দিনে প্রায় 150 জনের কাছাকাছি মৎস্যজীবীদের অ্যাটাক করেছিল, মানে নিজেদের হেফাজতে নিয়েছিল পাকড়াও করে। এই ঘটনার সঙ্গে অনেকে চীনের ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজির কিন্তু মিল পায়, যেখানে মৎস্যজীবীদের গোয়েন্দাগিরি করার বা গুপ্তচরবৃত্তি করানোর জন্য চীন কিন্তু ব্যবহার করে বিভিন্ন দেশের বিপক্ষে। এবং আমরা দেখেছি সাউথ চায়না সিতে এই ধরনের ঘটনা ফিলিপিন্স কিন্তু হাতে নাতে ধরে ফেলে 1 সপ্তাহ আগে। এই মৎস্যজীবীদের গ্রুপের মধ্যে কোনো গোয়েন্দা অফিসার, কোনো আর্মি অফিসার, কোনো সার্ভেলেন্স এক্সপার্ট সবাই কিন্তু মিশে থাকে। এদের প্রধানত কাজ হলো এই আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এসে অপর পক্ষের যে নেভাল ডিপ্লয়মেন্ট, নেভাল ইনফ্রাস্ট্রাকচার এবং নেভাল মুভমেন্ট সেটাকে হুবহু কপি করা, যেন তাদের প্ল্যান অফ অ্যাকশন সাজাতে সুবিধা হয়। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম ভারত এবং বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সম্পর্ককে এঙ্গেজ করে মৎস্যজীবীদের কিন্তু ফিরিয়ে দিয়েছিল। কিন্তু যখন ফিরিয়ে দেয় ঠিক তার 4-5 দিনের মধ্যে এই ধরনের একটি ঘটনা, তা যেমন আনএক্সপেক্টেড, কিন্তু উল্টো দিকে এই ঘটনা কিন্তু সরাসরি প্রভোকেশন অফ ওয়ার, যেটা মনে করছে ভারতের সরকার। এবং ভারতের পক্ষ থেকে নৌবাহিনী ডিপ্লয় করা হয়েছে বঙ্গোপসাগরে এবং পুরো ঘটনার তদন্ত হচ্ছে, রিপোর্ট পেশ হবে এবং এই ঘটনার পাল্টা ভারত কিভাবে দেয় সেটা কিন্তু দেখার জন্য আন্তর্জাতিক স্তর উদগ্রীব হয়ে থাকবে। দেখুন, অনেকেই হয়তো ভিডিওতে কমেন্ট করবেন যে রিপোর্ট তদন্ত এগুলো করার কি প্রয়োজন আছে। ভারত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সদস্য, যে কোনো মুহূর্তে ভারত ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার হওয়ার দিকে এগোবে। পৃথিবীর প্রায় সব দেশই এই মুহূর্তে চায় ভারত যেন ইউনাইটেড নেশনে
পার্মানেন্ট মেম্বার হয়। কাতার বলুন, জাপান বলুন, রাশিয়া বলুন, ইনফ্যাক্ট আমেরিকাও কিন্তু সরাসরি কখনো বিরোধিতা করেনি ভারতের বিপক্ষে ইউনাইটেড নেশনে। ফলে আলটিমেটলি কোনো রিপোর্ট ছাড়া আন্তর্জাতিক স্তরের সামনে কোনো কিছু প্রমাণ করা যায় না। ফলে এই পুরো বিষয়টি আবেগ দ্বারা না ভেবে আমাদের সকলের উচিত ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে পুরো বিষয়টা বিশ্লেষণ করা এবং এর পাল্টা অ্যাক্ট অফ ওয়ার যদি ভারতের পক্ষ থেকে দেখানো সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশের গল্প আছে। বাংলাদেশ কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে কোনো না কোনো যুদ্ধ সম্ভাবনা তৈরি করতে চাইছে এবং তারা যদি একটা স্মল স্কেল অফ ওয়ার এই অঞ্চলে তৈরি করতে পারে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে মস্তিষ্ক সম্পূর্ণভাবে ভারত বিরোধিতায় ব্রেন ওয়াশ করা সম্ভব হয়েছে সেই মানুষের ভোট বাংলাদেশের ছাত্ররা মোহাম্মদ ইউনূসের হয়ে যাবে। হতেও পারে যুদ্ধটাকে দেখিয়ে তারা কিছুদিন নির্বাচনটিকে পিছিয়েও দিতে পারেন। ফলে এটা কিন্তু পরিষ্কার একটি স্ট্র্যাটেজিক্যাল মুভ, যেটা আমার অন্তত আজকের দিনে দাঁড়িয়ে অ্যাট এ গ্লান্স মনে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের এই ঘটনার পর ভারত জরুরিকালীন ভিত্তিতে একটি নোটাম জারি করে ফেলেছে। সেই নোটামটি জারি করা হয়েছে এই প্রথমবারের জন্য প্রায় 3000 কিলোমিটারকে লক্ষ্য করে, মানে এই অঞ্চলে 3000 কিলোমিটারের নোটাম। এর আগে ভারত কিন্তু খুব লিমিটেড টাইম জারি করেছিল। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে হয়তো বঙ্গোপসাগরে একটি সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল টেস্ট করবে ভারতের নৌসেনা। সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ নিউক্লিয়ার ক্যাপাবেল ব্যালিস্টিক মিসাইল কিন্তু ভারত টেস্ট করছে। মানে পারমাণবিক মিসাইল টেস্ট এই প্রথমবারের জন্য বাংলাদেশের সীমান্তে বঙ্গোপসাগরে করতে চলেছে ভারতের সেনাবাহিনী। এই পুরো বিষয়টি কন্ডাক্ট করা হবে ডিআরডিওর পক্ষ থেকে এবং এক্ষেত্রে ভারতের অত্যন্ত দক্ষ এবং উৎকৃষ্ট মানের K4 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল টেস্ট করার পরিকল্পনা হয়েছে, যার রেঞ্জ কিন্তু 3500 কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন নিউক্লিয়ার ক্যাপাবেল ব্যালিস্টিক মিসাইল যদি বঙ্গোপসাগরে টেস্ট করা হয় নিশানাটা কাদের দিকে করা হচ্ছে। বেশি কিছু বলার প্রয়োজন নেই। যে জিনিসটি বাংলাদেশের পক্ষ থেকে ঘটানো হয়েছে তার পাল্টা যে ভারত যে কোনো মুহূর্তে দিতে পারে তা কিন্তু এক কথায় পরিষ্কার। 3500 কিলোমিটারের রেঞ্জে তো পাকিস্তান পুরোটা কভার হয়ে যায়, সেখানে বঙ্গোপসাগরে বাংলাদেশকে লক্ষ্য করে ভারত ব্যালিস্টিক মিসাইল টেস্ট করছে, এটাও কিন্তু ঐতিহাসিক। ঠিক যেভাবে আজকে বাংলাদেশের নৌসেনা আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে ভেঙে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, তার পাল্টাটা যে দেওয়া প্রয়োজন তা আমার মনে হয় আপনারাও সহমত পোষণ করবেন এবং এই ঘটনা কিন্তু অনেক দূর যাবে তা কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন। ভারতের সেভেন সিস্টার্সকে ভেঙে আলাদা করে দেওয়ার হুমকি দেয়া হয়েছে আজকে। এক ধরনের আবেগ তো কাজ করছেই ওসমান হাদিকে কেন্দ্র করে, সেই আবেগের বশবর্তী হয়ে বোধহয় এই কথাবার্তাগুলো আসছে। যত আবেগের ব্যাপারই ঘটুক এই ব্যাপারে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারাটাই মুনশিয়ানা, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। কিন্তু কি ঘটলো আজকে? সর্বদলীয় যে সমাবেশ করা হলো, প্রতিবাদ সমাবেশ ওসমান হাদির ঘটনার পরিপ্রেক্ষিতে, তাতে নানা বিষয়ে নানাজন কথা বলেছেন। সেই নানাজন কথা বলার মাঝে হাসনাত আব্দুল্লাহ নানাভাবে আলোচিত তো বটেই, নানা রকমের কথা বলে সমালোচিতও হয়েছেন বিভিন্ন সময়ে। সেই হাসনাত আব্দুল্লাহ এবার ভারতের সেভেন সিস্টার্সকে ভেঙে আলাদা করে দেওয়ার হুমকি দিলেন, যেটা নিয়ে গণমাধ্যমে প্রায় সব গণমাধ্যমে শিরোনাম হচ্ছে। কি বললেন তিনি, কি বোঝাতে চাইলেন তিনি? সত্যিই কি এটা বললেন নাকি কোনো শর্ত জুড়ে দিলেন এটার পেছনে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আবারও আলোচনা এবং বাংলাদেশের অভ্যন্তরে এইগুলো নিয়ে বারবার কথা হতে দেখেছি আমরা। গত 15-16 মাসে ভারতের নানা বিষয়ে কথা হয়েছে। এবার নতুন প্রসঙ্গ যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওসমান হাদির ওপরে যে হামলাকারী, ধারণা করা হচ্ছে সেই হামলাকারী ভারতে পালিয়েছে।
ভারত যেন তাকে আশ্রয় প্রশ্রয় না দেয়, তাকে গ্রেপ্তার করে যেন বাংলাদেশের হাতে তুলে দেয়, সেটা সরকারি পর্যায়ে অনুরোধ করা হয়েছে, জানানো হয়েছে। সরকারি পর্যায়েই ব্যাপারটা বোধহয় সৌন্দর্যর একটা ব্যাপার ছিল, কিন্তু ব্যাপারটা যখন হুমকির দিকে গেল তখন সেটা কেমন হলো সেটাই এখন দেখার বিষয়। আমার দেশের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে বলা হচ্ছে, সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। হাসনাত কি বললেন তিনি? আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ হয়েছে সেখানে তিনি এই মন্তব্য করেছেন। হাসনাত বলেছেন, যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না, তাদের আশ্রয় ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন। আমরাও বলে দিচ্ছি, আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরকেও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। অর্থাৎ ভারতের যে বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে সেভেন সিস্টার্সে, সেই বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে, আশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া হবে, এমন হুমকি দিয়েছেন। আবেগের বশবর্তী হয়ে এই ধরনের কথা বলাটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কতটা মানে শোভনীয় হচ্ছে সেটা নিশ্চয়ই তারা ভেবে দেখবেন যখন আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তিনি আরও বলেছেন, যারা এখনও দিল্লির দাবিদারি করছে তাদের বলছি, আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। এদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা দিল্লির তাবেদারি করছে, আবার আরেকটা পক্ষ পাকিস্তানের তাবেদারি করে। বিভিন্ন সময় পাকিস্তানের তাবেদারি করতে আমরা বিভিন্ন পক্ষকে দেখি, পাকিস্তানের পক্ষে বয়ান তৈরি করতে দেখি। এই যে দুই দেশেরই তাবেদারি করা, এটা বাংলাদেশের নাগরিক হিসেবে কতটা কাম্য কতটা কাম্য নয় সেই আলোচনা আমরা গত 54-55 বছর ধরেই শুনছি। পাকিস্তানের সঙ্গে সখ্যতা, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, পাকিস্তানকে নিজের করে নেওয়া, পাকিস্তানের পক্ষে নানা ধরনের বয়ান তৈরি করা, এই ব্যাপারটাও যখন আমরা বিজয়ের মাসে বিজয় দিবসের আগের দিন পর্যন্তও লক্ষ্য করছি, তখন ভারতের তাবেদারির কথা বলা হচ্ছে। অবশ্যই ভারতের তাবেদারি যদি কেউ করে থাকে, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের পক্ষে যদি কেউ অবস্থান গ্রহণ করে থাকে, সেটা কোনোভাবেই কাম্য নয় কিংবা সমর্থনযোগ্য নয়। নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে, আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছে। কি মানে এই মানে অতি আবেগে ব্যাপারগুলো এই পর্যায়ে যে যায়, মানে প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে হাদির মতো ঘটনা ঘটুক, এরকম ঘটনার জন্য তিনি অপেক্ষায় আছেন। বোঝা যাচ্ছে তিনি আবেগের মাঝে আছেন, প্রচণ্ড রাগে আছেন, কিন্তু আমার মনে হয় যে রাগ নিয়ন্ত্রণ করতে পারাটাই রাজনীতিবিদদের প্রধান কাজ। যতটা আপনি আবেগ এবং রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ততটাই ভালো, কারণ আবেগের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে মানুষ সব থেকে বেশি খারাপ কাজ করে কিংবা খারাপ কথা বলে ফেলে। ভারতের সঙ্গে এমনি সম্পর্ক টালমাটাল। ভারতের হাই কমিশনারকে ডেকে সরকার যখনই এই বিষয়গুলো বলেছে, সাথে সাথে দিল্লি কিন্তু পাল্টা তীব্র অবস্থান ব্যক্ত করেছে। এই ব্যাপারগুলো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবেই মানে পজিটিভ কিছু হচ্ছে না। তখন একটা ব্যাপারও তো রয়েছেই যে ভারত বাংলাদেশের মানে যারা বাংলাদেশে আদালতে শাস্তিপ্রাপ্ত হচ্ছেন তাদেরকে ভারত আশ্রয় দিচ্ছে, ভারত ব্যক্তিকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের চাহিদাকে অসম্মান করছেন, অবমূল্যায়ন করছেন, এই অভিযোগগুলো তো রয়েছেই। কিন্তু যে সমাধানই হোক আপনাকে কূটনৈতিকভাবে সমাধান করতে হবে। আপনি তার বিপরীতে যদি বলেন যে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দেবেন, বাংলাদেশের এমন কোনো সামর্থ্য তৈরি হয়নি এখন পর্যন্ত যে ভারতের সঙ্গে আমি টেক্কা দিতে যাব কিংবা ভারতের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হব। সেই ব্যাপারগুলো মাথায় রেখেই আমার মনে হয় রাজনীতিবিদদের কথা বলা উচিত। এই কথা যখন তিনি বলছেন তখন
ডাকসুর ভিপি সাদিক কায়েম, তাকে নিয়ে একটা গণমাধ্যম খবর করেছে, সেটাও দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি ডাকসু ভিপির। এই কথাটা কোথায় বলেছেন তিনি? যে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ঘেরাও করতে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই 3 উপদেষ্টার পদত্যাগ চাওয়া, পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করার কথা বলেছেন। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে কোনো শুভ ইঙ্গিত দিচ্ছে না। এটা একটা যুদ্ধের দামামা বাজানোর মতো অবস্থা হচ্ছে। যদি আমরা ভারতের সঙ্গে যুদ্ধের দামামা বাজাতে চাই আমাদের নানা ধরনের কথা এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম বিবেচনা করতে হবে যে আমরা কতটুকু পেরে উঠব। আমাদের যদি সেই সামর্থ্য থেকে থাকে তাহলে সব ঠিক আছে, আপনি ভারতের সঙ্গে যুদ্ধের আয়োজন করেন। আর যদি সেই সামর্থ্য না থেকে থাকে, যদি আমি ভারতের সঙ্গে টক্কর দিয়ে না পারি, তাহলে আমাদের আচরণ এবং কথাগুলো কৌশলী হওয়া উচিত। বলবো না যে অবনত মস্তকে সব কিছু মেনে নিতে হবে, তা নয়, কিন্তু অবশ্যই কথাগুলো এবং কার্যক্রমগুলো কৌশলী হতে হবে, কূটনৈতিক ভাষায় হতে হবে, যেন এই ব্যাপারটা এক ধরনের দামামা বাজিয়ে না ফেলে যুদ্ধের। আমার মনে হয় যে রাজনীতিবিদদের এবং সরকারের সব পক্ষেরই আবেগ যতটা পারা যায়, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, আপনি দেশের মধ্যে কি করছেন না করছেন সেটা কিন্তু ব্যাপার না, কিন্তু যখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কথা বলবেন কিংবা কর্মকাণ্ড করবেন, তখন একটা কথা বলার আগে আমার মনে হয় যে 10 বার ভেবে নেওয়া উচিত যে সেই কথাটা তার প্রতিক্রিয়া যদি খারাপভাবে আসে, সেটা আমরা কতটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা অর্জন করেছি। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করব, খালি একটাই প্রশ্ন। 5ই আগস্টের পর ছাত্রলীগ করত, কিন্তু এখন এই এনসিপি, ইনকিলাব মঞ্চ, বিএনপি, জামাতের সাথে যারা আছে, তারা কি আসলেই ছাত্রলীগ করত? যদি তাই হয়, তাহলে হাসনাত, সার্জিস কিংবা সাদিক কাইয়ুম কিংবা আরো যারা 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 আছে, যাদের আগে আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে দেখতে পেতাম, এখন এই অবৈধ দখলদার বাহিনীর সাথে মিশেছে, তাদের ব্যাপারে আসলে ডিসিশনটা কি? জুলাইয়ের বিশিষ্ট সন্ত্রাসী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মাথার খুলিটুলির অবস্থা নাকি খুবই ভয়ঙ্কর অবস্থা। তার ডাক্তার অর্থাৎ ডক্টর জাহিদ রায়হান, যিনি অপারেশন করেছেন, তিনি একটি টিভি প্রোগ্রামে বলেছে যে তার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বুলেট বের হয়ে গেছে। গুলিটা তার ঠিক কানের ওপরে, ডান কানের ওপরে গুলিটা ঢোকে এবং বাম কান দিয়ে বের হয়ে যায়। তো এটা এক কান দিয়ে ঢুকে এই ডান কান দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। ডান কানের ঠিক ওপর দিয়ে এটা ঢোকে গুলিটা, এবং বাম কানের এদিক দিয়ে গুলিটা বের হয়ে গেছে। একজন মানুষ হিসেবে, অর্থাৎ হাদির মতো একটা পাশবিক পশু হিসেবে না, একদম একটা সাধারণ মানুষ হিসেবে, একজন আইনজীবী হিসেবে, একজন প্রফেশনাল হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে, যে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ, উগ্রতা, এগুলো বরাবরই আমি নিন্দা জানাই এবং সব সময় এটা বলে এসেছি যে শান্তিপূর্ণ যে কোনো সমাধানই আমাদের কাম্য। 32 ভাঙা, গোপালগঞ্জের মানুষকে খুন করে ফেলা, আওয়ামী লীগ দেখলেই তাকে পেটানো, বঙ্গবন্ধু কন্যাকে নোংরা ভাষাতে আক্রমণ করা, যত রকমের নোংরামো আছে, সেটির একটা প্রতিভূ বা একটা সিম্বল বা একটা চিহ্ন যদি আমি ধরি, তাহলে এই শরীফ ওসমান হাদি তার মধ্যে অন্যতম। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে কান্তি। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। ভাই, মুক্তিযুদ্ধের চেতনা কোটান কোট এইটার বিরুদ্ধেই তো জুড়েই হইছে। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছেড়ে দিতে চাই। নিজের ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির একটা পর্যায়ে আছে, কিন্তু দায়িত্ব না দিলেও এখন গুণ হয়, এমন পর্যায়ে আসছে। শেখ মুজিব মরার পর জানাজার লোক পাওয়া যায় নাই।
গাইবানা জানাজাও কেউ পড়ে নাই, অন্য হাতে বাঁশের লাঠি থাকবে, আমরা বাঁশের লাঠি তৈরি করছি। আমরা বাঁশের লাঠিতে বাংলাদেশের পতাকা এবং আমাদের যে লাল জুলাই রক্তিম লাল তার পতাকা থাকবে, এক হাতে পতাকা অন্য হাতে লিফলেট। সারাদিন আমরা শাহবাগে থাকবো। আওয়ামী লীগকে অনুরোধ জানাই, আমরা শাহবাগে অবস্থান নিয়ে থাকবো, সাহস থাকলে তারা বলুক যে কোনো একটা জায়গায় এই সময় তারা থাকবে, উত্তম গণমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। সচিবালয়ে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না। এটা আওয়ামী লীগ তো বললে আমরা জিব্বা ছেড়ে ফেলতাম। তো দিয়ে যে এখানে বোকা স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী লীগের, এরা বের হয়ে কুকপাক দেয় আর জেলে যায়। বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে। এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। বাংলাদেশের কোন নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকবে না। এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল হইল না, তো অশান্তি তো কিছু থাকবেই। আমরা তো রাষ্ট্র গঠন করবো। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হয়েছে কেমনি? শেখ হাসিনা বানাইছে। এই ছেলেটি গত 15 বছর ধরে কবিতা লিখেছে। আমি এর ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখলাম, এই বিভিন্ন টাইপের কবিতা লিখতো, পুতু পুতু টাইপের কবিতা, প্রেমের কবিতা লিখে বেড়াতো। 5ই অগস্টের পরে সে ব্যাপক বিপ্লবী হয়েছে, এবং বিপ্লবী এমন হয়েছে যে রাজনীতির যত রকমের নর্মস আছে, যত রকমের সভ্যতা ভব্যতা যা আছে, সমস্ত কিছুকে সে পেরিয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কি বিরোধিতাকারী বাংলাদেশে নেই? আছে না? বছরের পর বছর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, আওয়ামী লীগকে পছন্দ করে না এমন মানুষ আছে না? কিন্তু আপনারা আপনাদের জীবদ্দশাতে গত 54 বছরে আওয়ামী লীগকে এত নোংরা, অসভ্য, এত ভয়ঙ্কর, এত কদর্য, কুৎসিত ভাষাতে কখনো কাউকে আক্রমণ করতে দেখেছেন? অন্তত পক্ষে এই বাংলাদেশের মাটিতে আমরা এই 5ই অগস্টের পরে এই শরীফ ওসমান হাদির উত্থান দেখেছি। এই ছোট প্রায় 5 ফুটই একটা ছেলে দিনের পর দিন এত বড় বড় লাভ দিয়ে, এত বড় বড় জাম্প মেরে সে যেসব কথাবার্তা বলতো, এই যে খুনের একটা আবহ তৈরি করা, অর্থাৎ একটা খুনের পরিষেবা পরিসন্তরি করা, যে কিভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করতে হবে, কিভাবে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে, কিভাবে আমাদেরকে মারতে হবে, ধরতে হবে। অর্থাৎ বাংলাদেশে যেই দলটি প্রায় 40 ভাগেরও বেশি যাদের ভোট রয়েছে, তাদের নেতাকর্মীদেরকে গণহত্যায় মারতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে, খুন করতে হবে, এটাই ছিল ওসমান হাদির মূল প্রতিপাদ্য বা তার বক্তব্যের প্রতিপাদ্য। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ আওয়ামী লীগ তাকে নিয়ে কখনো কোনো বিবৃতি দেয়নি, সোজা কথা ইগনোরই করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা অন্তত পক্ষে কাগজে কলমে রয়েছে, কোনোদিন দেখবেন না তার বিরুদ্ধে কিছু বলেছে। হ্যাঁ, এমনি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বলেছে, নানানভাবে বলেছে, আমরাও বলেছি এগুলা। কিন্তু এই ওসমান হাদির আশেপাশে যারা ভিড়েছে, যারা তার প্রচারণায় অংশ নিয়েছে, তাদেরকে বলা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী। আমার প্রশ্ন হচ্ছে, 5ই অগস্টের পর এই জুলাই সন্ত্রাসীদের পাশে কারা থাকতে পেরেছে? বাংলাদেশ ছাত্রলীগের নাম বিক্রি করে যারা গোপনভাবে শিবিরের রাজনীতি করত, অন্য দলের রাজনীতি করত, নানানভাবে তারা গত 15 বছর ধরে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করেছে, তারাই ভোল পাল্টে 5ই অগস্টের পর এদের পক্ষে আমরা দেখতে পেয়েছি, এদের পক্ষে প্রচারণা করেছে। আমরা দেখেছি যে এই যে সার্জিস আলম, হাসনাত, নাহিদ, এরা প্রত্যেককেই আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য। এমনকি শিবিরের যে এখন সভাপতি ঢাকা ইউনিভার্সিটির সাদিক কাইয়ুম, সে ছিল ছাত্রলীগের নেতা। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে ওসমান হাদির সাথে যেই ছেলেটি প্রচারণায় অংশ নিয়েছে, ফয়সাল নামে ছেলেটিকে, এবং এই ছেলেটি নাকি তার সম্ভাব্য খুনি, এখনো যেহেতু প্রমাণিত হয়নি, ফলে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কিন্তু পত্রপত্রিকাতে যা দেখেছি, লোকজন যা বলছে, সেটার উপরে ভিত্তি করে আমি কথাগুলো বলছি। এখন কথা হচ্ছে, এই ছেলেটি আবার গত নভেম্বরে একটি স্কুলে লুট করেছে, 17 লক্ষ টাকা তার জামিন হয়েছে। তার জামিন করিয়েছে বিএনপির আইন সম্পাদক, এখন যিনি আছেন ব্যারিস্টার কায়সার কামাল, এবং 6 মাসের জামিন দেওয়ার পরে তার আবার হাইকোর্ট থেকে 1 বছরের জামিন হয়েছে খুব তড়িৎ গতিতে। এবং সেই জামিনের কাগজপত্র সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে পাবলিশড হয়েছে। একটা ছাত্রলীগের কর্মীর জন্য এই এখনকার যে দখলদার
এই একটা ছাত্রলীগ কর্মীর জন্য এখনকার দখলদার অবৈধ এই ইউনুস বাহিনী কখনো কি আসলে জামিনের জন্য এই তোড়জোড় করবে? তাহলে কার জামিনের জন্য কে তোড়জোড় করেছে এটা আমরা নিশ্চয়ই কাগজে কলমে দেখতে পেয়েছি। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই সাদিক কায়ুমের সাথে এই ফয়সালের ছবি দেখা গেছে। এই সাদিক কায়ুমের সবচাইতে বেশি তোড়জোড় কি আপনি লক্ষ্য করেননি? এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার যেই আচরণ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে এর কাঁধে দোষ চাপানো, ওর কাঁধে দোষ চাপানো, একে মার তাকে ধর, সবচাইতে বড় বেনিফিশিয়ারি কে? আমি আইনের ছাত্র, আইনের যে টেক্সট বুক আছে সেগুলোর বাইরেও আমি ক্রিমিনোলজি পড়েছি, বিভিন্ন ধরনের থ্রিলার থেকে শুরু করে আইনি নানান ধরনের বই, উপন্যাস, ফিকশন বা ট্রু স্টোরিগুলো পড়েছি। সেখানে একটা ব্যাপার পরিষ্কার দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের ক্ষেত্রে সবচাইতে যাকে বেশি সন্দেহ করে সে হচ্ছে কে সবচাইতে ওই ঘটনার কারণে বেনিফিশিয়ারি। এই পুরো ঘটনাতে বেনিফিশিয়ারি তো আমি জামাতের সাদিক কায়ুমকে দেখতে পাচ্ছি। তার থেকে বড় বেনিফিশিয়ারি আর কেউ কি আছে? কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে সামান্যতম জিজ্ঞাসাবাদ করেনি, তাকে সন্দেহ করেনি, বরঞ্চ সে যা করতে চায়, যত নৈরাজ্য করতে চায়, সমস্ত কিছুর সুযোগ তাকে করে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি যে এই পুরো গুলির ঘটনাতে, এই আক্রমণের ঘটনাতে আমি আসলে মানবিক মানুষ হিসেবে খুশি নই যে এটা খুবই একটা চমৎকার কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। কিন্তু একই সাথে আমি এইটাও মনে করি যে যারা এই নৈরাজ্য তৈরি করে, যারা এই ওসমান হাদির মতো সন্ত্রাসী, যারা ওসমান হাদির মতো এরকম সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করে গণহত্যার পরিবেশ তৈরি করে এবং গণহত্যা করবার জন্য একটা পরিবেশ তৈরি করবার জন্য ধাপে ধাপে এগোতে থাকে, তাদের পরিণতি ন্যাচারালি খুব সম্ভবত এমনই হয়। ফলে আমি যেমন একদিকে এই পুরো নৈরাজ্যকে অপছন্দ করি, অন্যদিকে এই নৈরাজ্য তাদের নিয়তিতেই আছে এমনটাও আমি বিশ্বাস করি। এখন অনেকেই ছাত্রলীগের কাঁধে, যুবলীগের কাঁধে এই দোষ চাপাতে চাচ্ছে। আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করব, খালি একটাই প্রশ্ন। 5ই অগাস্টের পর ছাত্রলীগ করত, কিন্তু এখন এই এনসিপি, ইনকিলাব মঞ্চ, বিএনপি, জামাতের সাথে যারা আছে তারা কি আসলেই ছাত্রলীগ করত? যদি তাই হয় তাহলে হাসনাত, সার্জিস কিংবা সাদিক কায়ুম কিংবা আরো যারা 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 আছে, যাদের আগে আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে দেখতে পেতাম, এখন এই অবৈধ দখলদার বাহিনীর সাথে মিশেছে, তাদের ব্যাপারে আসলে ডিসিশনটা কি? ফলে নিজেদের দোষ, নিজেদের লোকরাই নিজেদেরকে হত্যা করবার পর বা হত্যার চেষ্টা করবার পর যখন ঘুরে ফিরে সমস্ত কিছুই আওয়ামী লীগের দিকে চাপানো হয়, তখন এইটা বুঝবার বাকি থাকে না যে এই পুরা ঘটনাটার পরিকল্পনা করাই হয়েছে আওয়ামী লীগকে আরো কর্নার করবার জন্য, ইলেকশনকে কেন্দ্র করে নতুন আরো নৈরাজ্য তৈরি করবার জন্য। যারা ভাবতে পারেন, ভাবতে শিখেছেন এবং ভাবতে চান, তাদের জন্য এই পুরো ঘটনাতে অনেক কিছু রয়েছে ভাবার। আমি বলবো ভাবুন, ভাবুন এবং ভাবুন এবং প্রশ্ন করতে শিখুন, জিজ্ঞেস করতে শিখুন যে কিভাবে হয়েছে, কেন হয়েছে,